অপরিচিত একটা ছেলের সাথে একই বিছানায় নিজেকে আবিষ্কার করে আয়রা। চোখ দুটো যেন খুলে হাতে চলে আসার উপক্রম তার। যতটা না সে ওই ছেলেটাকে তার বিছানায় দেখে অবাক হল, তার থেকেও বেশি অবাক সে তার পরিবারের সবাইকে তার রুমে উপস্থিত দেখে। মনে পড়ছে সে সন্ধ্যার সাথে সাথেই ঘুমিয়ে গিয়েছিল। এখনো সকাল হয়নি। ঘড়িতে তাকিয়ে দেখে রাত ৮টা। আচমকা ঘুম ভাঙতে এমন কিছু দেখার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। সারাদিন ঠিক ছিল, সন্ধ্যায় হঠাৎ মাথা ধরায় ঘুমে চোখ লেগে এসেছিল। কিন্তু এখন এসব? কে এই ছেলে? আর তার বিছানায় বা কি করে এলো? আগে কখনো দেখেছে বলেও মনে হয় না। সবার চাহনিতে এটা স্পষ্ট যে কেউই এটাকে ভালোভাবে দেখছেন না। কেউ তাকে কিছু বলতে না দিয়ে নিজেরাই বলতে শুরু করলেন, তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম এই দিনটা দেখার জন্য। হ্যাঁ, মুখে চুন কালি মেখে দিলি আমাদের, ছি। আয়রা চট জলদি বিছানা থেকে উঠে যায়। উনাদের কথা শুনে তার মুখ দিতে যেন কথাই বেরোচ্ছে না। তোতলিয়ে বলল, বাবা আপনারা যেটা ভাবছেন তা ভুল। আমি এমন কিছু করিনি। আয়রার মা অনুপমা এসে মেয়ের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। নিজেকে ঠিক ধরে রাখতে পারল না সে। পড়ে যেতে নিয়েও সামলে নেয়। সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই ছেলেকে সে চিনেই না, কিন্তু কেউ ওর কথা কানেই তুলছে না। ততক্ষণে বিছানায় শুয়ে থাকা মানুষটা আদ্রর ঘুম ভেঙে যাওয়ার অ্যাক্টিং করল। সে দেখে বেহাল কাণ্ড। আয়রাকে দেখল কান্না করছে একপাশে বসে। তার মানে যা হওয়ার হয়ে গেছে। আদ্র আয়রাকে ধরে বলল, আরু পাখি কি হয়েছে, কাঁদছ কেন তুমি? আয়রা কিছু বলুক তার আগে তার চাচা বলল, এই ছেলেকে তুমি? আয়রার সাথে কতদিনের সম্পর্ক তোমার? আসলে চাচ্চু আমি আর আয়রা একে অপরকে খুব ভালোবাসি। আদ্রর কথা শুনে আয়রা অশ্রুসিক্ত নয়নে চেঁচিয়ে বলল, মিথ্যে, সব মিথ্যে কথা। আমি এই ছেলেকে চিনি না। না চিনলে ও তোর ঘরে কি করে আসলো? আমি জানি না, আমি তো ঘুমেছিলাম। কেউ তো বিশ্বাস করো আমার কথা প্লিজ। আয়রার কথা শুনে আদ্র বলল, এসব কি বলছো তুমি আয়রা? আমাদের ভালোবাসার ৩টা বছরের সব কি মিথ্যা কি করে হতে পারে? বাবা? কে তোর বাবা? তুই কোনো কথা বলবি না। চুপচাপ বসে থাক, এক্ষুনি কাজী আসছে। মানে এসব কি বলছেন আপনারা? আদ্র বলল, কেন তুমি না আয়রাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। ভালোবাসো আর বিয়ে করবে না তা কি করে হয়? বিয়ে এখন মানে? আপনাদের কথা ঠিক বুঝতে পারলাম না। বুঝার কোনো প্রশ্ন এখানে আসছে না। যেভাবে আছো চুপচাপ বসে থাকো। কিছুক্ষণ পর আয়রা আর আদ্র দুজনকেই কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। আয়রাকে কেউ বিশ্বাস করছে না দেখে রাগে দুঃখে কবুল বলে দেয়। আদ্র কিছু না বলে সবটা শুধু দেখেই গেল। শুধু কবুল বলল আর বিয়ে সম্পন্ন হয়ে গেল। তবে সে একটা বিষয়ে খুব অবাক হয়, আয়রার বাবা মা চাচা চাচি কেউই তাকে এখন কিছু বলছে না। বিয়ে শেষ হতেই আয়রার বাবা কাদের সিংহের মতো গর্জন করে বলল, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। যে মেয়ে আমাদের সম্মানের কথা একবার ও ভাবল না, তাকে নিয়ে আমাদের ও ভাবার কোনো দরকার নেই। আজ থেকে তুমি আমাদের কাছে মৃত। আয়রা কাদেরের পায়ের কাছে বসে মিনতির সুরে বলল, আমি সত্যি বলছি বাবা, আমাকে বিশ্বাস করেন। আমি এমন কিছু করিনি। আমি এই ছেলেকে চিনি না, প্লিজ বিশ্বাস করেন। কাদের দূরে সরে যায়। আয়রা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। আর অন্যদিকে ওই মানুষটি কিছুই বলছে না, একদম চুপচাপ।
সব রং তামাশা যেন তার কাছে উপভোগ্য হয়ে উঠেছে। এত সহজে যে আয়রাকে সে বাগে পেয়ে যাবে ভাবতেই আনন্দে মন নেচে উঠেছে। তবে আয়রার মুখ দর্শনের পর সে মনে মনে বলল, এত সবে শুরু মাত্র মাই ডিয়ার আরু পাখি। একটুতেই এত কাতর হয়ে গেলে বাকিটা কে ভোগ করবে বলো? মনে মনে হাসল ও। মা অনুপমা আর চাচি রাশেদার ইচ্ছা করছিল মেয়েটাকে আটকাতে, কিন্তু কারোই সাহসে কুলোল নিজেদের বরের সামনে দাঁড়িয়ে কিছু বলার। কিছুক্ষণ পর চাচা রাশেদ বলল, বাড়ির বড় মেয়ে হয়ে তোর থেকে আমরা এসব আশা করিনি। ছোটদের এই শিক্ষা দিলি? কি শিখল ওরা তোর থেকে, যেখানে কিনা তুই ওদের আদর্শ ছিলি? চলে যা এখান থেকে, নয়তো আমরাই চলে যাব। যেই মেয়ে আমাদের মান সম্মান হানি করল তার পদধূলি যেন আর কখনো এই বাড়িতে না পড়ে। শেষে আর কোনো উপায় না দেখে বাড়ির বাহিরে আসে আয়রা। আর তক্ষুনি তার বাবা ভেতর থেকে দরজাটা তাদের মুখের উপর ঠাস করে বন্ধ করে দেয়। সন্ধ্যার সময় ও সব ঠিক ছিল, মুহূর্তের মাঝে কি করে সব এলোমেলো হয়ে গেল বুঝে উঠতে পারল না সে। এই বাবা মা আর চাচা চাচি কত আদরে মানুষ করেছে তাকে, আর আজ তারাই ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। আর যার জন্য তারা তাকে ভুল বুঝল সেই মানুষটিকে সে চিনে পর্যন্ত না, আর না তো কখনো দেখেছে। সে তো কোনো অন্যায় করেনি, তাহলে এটা কিসের শাস্তি দিল আল্লাহ তাকে? উত্তরটা অজানা। এক পর্যায়ে অতিরিক্ত কান্না ও দুশ্চিন্তা করার কারণে সে সেন্সলেস হয়ে পড়ে যায় আয়রা। আদ্র কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখল পেছনে থেকে কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না, তাই পেছনে যেতে বাধ্য হয়। আর গিয়েই দেখল আয়রা নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। আর কোনো উপায় না দেখে তাকে কোলে নিয়ে নেয়, আর গাড়ির সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। যখন বেল্ট লাগাচ্ছিল তখন সেই সুন্দর মুখশ্রীর দিকে চোখ যায় তার। মুখ যদি বলে সুন্দর না বাজে দেখতে, তো মন বলবে সত্যিই আয়রা খুব সুন্দরী রূপবতী একটি মেয়ে। যে কোনো ছেলেকে এক দেখাতেই ঘায়েল করতে যথেষ্ট তার এই সৌন্দর্য। নিজেকে এই মোহতে কিছুতেই আটকাতে চায় না বলে আদ্র সঙ্গে সঙ্গে দূরে সরে যায়, আর ফোনটা বের করে মাকে কল দেয়। সুলতানা ছেলের কল পেয়ে সাথে সাথেই রিসিভ করল, কেননা ছেলে বাড়ি ফিরছে না দেখে উদ্ভট সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তিনি ধমক দিয়ে বললেন, আদ্র কোথায় তুই? এখনো আসলি না বাসায়? হ্যাঁ, রাত কত হয়েছে তার ঠিক আছে তোর? কোনো ভদ্র ঘরের ছেলে এত রাত অবধি বাহিরে থাকে? আদ্র মায়ের কথা শুনে হাসতে থাকল, যা সুলতানা শুনতে পাচ্ছিল। আমি কি কোনো জোকস বলেছি তোকে? না মা, কিন্তু তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি এখনো বাচ্চা। বড় আর হয়েছিস কোথায়? ধুর, কোথায় তুই বলতো আদ্র? আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। এই তো মা আমি আসছি, সঙ্গে করে তোমার বৌমাকেও নিয়ে আসছি। কি হো হো হো? হাসতে হাসতে কল কেটে দিয়েছে আদ্র। সুলতানা বারবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু কল যাচ্ছে না, তাই আদ্রর ছোট বোন তন্নিকে ডাকতে তার রুমে যায়। তন্নি, হ্যাঁ মা কিছু বলবে? দেখ আদ্র কি যেন বলছে। কেন, কি বলছে ভাইয়া? ও বলছে ও নাকি বউ নিয়ে আসছে। কি বললে আম্মু? মায়ের কথা শুনে তার চোখ বড় বড় হয়ে যায়, আর তন্নি আর 1 মিনিটও লেট না করে কাকে যেন ফোন দেয়। আর কিসব কথা বলে? তন্নির সব কথা বার্তা সুলতানার মাথার উপর দিয়ে গেল। সুলতানার স্বামী মানে আদ্রর বাবা মিস্টার সাইর ঘরে আসতেই আদ্র বলা সব কথা তাকে জানানো হলে তিনি হাসিতে ফেটে পড়েন। সুলতানা, তুমি আমাকে আজকে দারুণ একটা জোকস শোনালে। আমি জোকস বলিনি,
এত রাতে বউ আনবে তোমার ছেলে? এটাও আমার বিশ্বাস করতে হবে? যাকে 1 বছর শত চেষ্টা করেও বিয়ে করাতে পারলে না সে আনবে বউ? হা হা হা। সায়ের হাসছে দেখে ভীষণ রাগ হয় সুলতানার। কিন্তু তাদের হাসির মাঝখান দিয়েই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সুলতানা জলদি দরজা খুলে দেয়। আর আদ্রর কোলে একটা মেয়ে দেখে উপস্থিত দুজনই ভরকে যায়। তন্নি তো খুশিতে লাফিয়ে উঠছে। তার মানে আদ্র এসব সত্যি? কেন মিথ্যা বলতে যাব তোমাদের? কিন্তু মেয়েটাকে এভাবে কোথা থেকে নিতে এলি তুই? তোমাদের বউ দরকার ছিল নিয়ে এসেছি। কিন্তু কিভাবে? আদ্র সব খুলে বললেন। সুলতানা আর সায়ের দুজনই অবাক হয়ে যায়। আরও প্রশ্ন করতে যাবে এমন সময় আদ্র তাড়া দিয়ে বলল, আর কোনো প্রশ্ন করো না। সকালে উত্তর দিব। এখন খুব ক্লান্ত আমি, ওকে নিতে রুমে যাচ্ছি। তন্নি খুশি হয়ে বলল, আমি তোদের জন্য বাসরঘর সাজিয়ে রেখেছি ভাইয়া। এবার হতভম্ব হয়ে আদ্র জোরপূর্বক ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে দাঁতে দাঁত চেপে বলল, ধন্যবাদ শাকচুন্নি। কি বললি? আদ্র তন্নির দিকে ভেঙ্গচি মেরে উপরে চলে যায়। ছল ছল নয়নে তন্নি সুলতানা আর সায়েরের দিকে তাকায়। তিনজনেরই এক অবস্থা। আর তা হল, দুনিয়া দা আন্ধার আন্ধার লাগতেছে। যখন আয়রার জ্ঞান ফিরল তখন নিজেকে দ্বিতীয়বারের মতো আবিষ্কার করে অসংখ্য ফুলে ফুলে সাজানো সেই ঘরে। যাকে সাধারণত বাসর ঘর বলে আখ্যায়িত করা হয়। আলোকিত সেই রুমটায় একবার চোখ বুলিয়ে নেয় সে। খুব সুন্দর করে সাজানো ঘরটি। কিন্তু এখানে সে কি করে আসলো ভাবতেই বিছানা থেকে নেমে পড়ে। হঠাৎ মাথায় চক্কর দিয়ে উঠে। নিজেকে সামলে নিতেই সব মনে পড়ে যায়। আর বুঝতে পারে খুব সম্ভবত এটা ওই ছেলেরই বাড়ি। প্রচণ্ড রাগে ক্ষোভে ফুঁসে উঠে সব ফুল মিনিট পাঁচেকের মধ্যে ছিঁড়ে ফ্লোরের এক এক প্রান্তে ছুঁড়ে মারল আয়রা। তক্ষুনি খট করে দরজাটা খুলে যায়। রুমে প্রবেশ করে আদ্র। আর সদ্য বিয়ে করা বউয়ের এমন সব কর্মকাণ্ড দেখে সে একটুও চমকাল না। বরং দেখতে থাকল আয়রার দৌড় কত দূর। হাত গুটিয়ে আদ্র এসব ঠায় দাঁড়িয়ে দেখছে দেখে আয়রার রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়। দাঁতে দাঁত চেপে সে এগিয়ে আসে আদ্রর সামনে। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। একজন তাকিয়ে আছে ঘৃণা মিশ্রিত চোখে আর অন্যজন ক্ষোভ। আয়রা রাগের মাথায় তার দুঃসাহসটা দেখিয়ে ফেলল। বাঘিনীর মতো থাবা মেরে আদ্রর শার্টের কলার চেপে ধরে সে। আর তখনই হওয়া বিকট শব্দে পুরো রুম কেঁপে উঠল। আদ্র আয়রাকে দেওয়ালের সাথে চেপে। চোখে মুখে প্রচণ্ড রাগের আক্রোশ ঝরে ঝরে পড়ছে যেন। আর চোখ দুটিতে ফুটে উঠেছে ভয়ঙ্কর রাগ। বিকট শব্দের একটা বজ্রপাতে পুরো রুম, ঘর শুদ্ধ যেন কেঁপে উঠল। বজ্রপাতের কারণেই এই শব্দটি হয়েছে। আদ্রর বেলকনির দরজা খোলা থাকায় শব্দটি আরও মুখরিত হতে সাহায্য করেছে। এই শব্দে আয়রা ভয়ে চোখ বন্ধ করে ফেলে আর আদ্র কলার ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে যেতেই আদ্র তাকে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে ধরে বলে, আমার কলার ধরার সাহস কি করে হয় তোমার? অন্যজন নিজেকে সামলে ফের আগের রাগেই নিজেকে ধরে রেখে স্ট্রং হয়ে বলল, আর আপনার? আমার পরিবারের কাছে আমাকে খারাপ বানানোর সাহস আপনার কি করে হলো? হাউ ডেয়ার ইউ? এই কথার প্রতি উত্তরে ওই মানুষটি পুরো ঘর কাঁপিয়ে একটা রহস্যময় অট্টহাসিতে ফেটে পড়ে। আর অন্যজন তা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু বুঝে উঠতে সক্ষম হল না। আমার সাহস সম্পর্কে তোমার প্রথম ধারণা এটা? আমি যা করেছি ভুল করিনি।
তুমি এটার যজ্ঞ বুঝেছ? মানে, কেন করলেন আপনি আমার সাথে এমন? চিল্লিয়ে কথাটা বলে সে। আর সে বারবার জিজ্ঞেস করতে থাকে কেন তার সাথে এমন করা হয়েছে। কিন্তু কোনো উত্তর মিলল না। কথার প্রাসঙ্গিক ঝগড়ায় আয়রা ক্ষুব্ধ হয়ে আরও কিছু বলতে যেতেই আদ্র এক পর্যায়ে আয়রার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। ঘটনাক্রমে আয়রা বর্তের মতো হয়ে গেল। বস্তুত এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। না পারছে আদ্রকে সরাতে আর না তো নিজে সরে আসতে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় সে। কিছুটা সময় পরই আদ্র তাকে ছেড়ে দেয় আর একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, এখন থেকে তোমার সাথে যাই হবে সেটা শুধুই আমার ইচ্ছায়, বুঝেছ আরু পাখি? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হচ্ছে। বলেই সে স্থান ত্যাগ করল। আয়রা সেই একভাবেই দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণ আগে তার সাথে হওয়া ঘটনার আকস্মিকতায় সে খুব অবাক। আদ্র অনাকাঙ্ক্ষিত এই কাজে ঘৃণায় গা গুলিতে আসল তার। ওয়াশরুম দেখতে পেয়ে সে ছুটে সেখানে গেল। আর গিয়েই কুলি করতে থাকে। যখন এতে ও মন শান্ত হল না তখন সমস্ত মুখে পানির ছিটে মারতে থাকল। এতেও কিছু হল না। শেষে না পারতে ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসে পড়ে সে। হঠাৎ করে জীবনের এই পরিবর্তনে সে খুশি হতে তো পারল না। তবে জীবনের সব খুশি উল্টো হারাল। বাবা মা চাচা চাচির এত আদরে বড় হয়েছে যে কখনো কষ্ট পেতে হয়নি। মনে আঘাত যায়নি। কিন্তু আজ এই ঘটনায় নিজে তো খুশি হয়নি, বরং পরিবারের সকলে কষ্ট পেল। তাও একটা মিথ্যা আর ভ্রান্ত ধারণা নিয়ে। আয়রার বৃষ্টি খুব পছন্দ, তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে বেকনিতে চলে যায়। বৃষ্টিতে ভিজতে না পারে দেখতে তো পারবে। দুঃখে বৃষ্টির মতো সে ও যে আজ কাতর। আর বৃষ্টির মতোই অঝরে চোখে পানি ঝরাবে সেও। বেকনিতে গিয়ে দেখল এটি গ্লাস সিস্টেম। হাতের ছোঁয়ায় গ্লাসটা সরিয়ে দিতেই বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা চলে আসতে থাকল এপারে। সে চাইলে হয়তো এখন এখান থেকে পালাতে পারত, কিন্তু পালিয়ে আর যাবেই বা কোথায়? তার যাওয়ার জায়গায় তো প্রথমেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আদ্র চলে যায় অন্য রুমে। আর নিজের করা অপ্রত্যাশিত কাজটার জন্য নিজের উপরই রাগ হতে থাকে। এই মেয়েটাকে ছোঁয়া ও তার জন্য পাপ। সেখানে সে কিছু ভাবতে পারছে না আর। দরজা বন্ধ করে দিয়ে সিগারেটে আগুন ধরায়। এই কয়েক মাসে আয়রার চ্যাপ্টারটা মাথায় ঘুরপাক খেলেই সে পাগলের মতো হয়ে যায়। ভাবতে পারে না কোনো কিছু আর। একটা অতীব দর্দের হাহাকার বেড়ে উঠে নিজের মধ্যে। বুকে চিন চিন ব্যথা অনুভব করে। স্মৃতিময় দিনগুলো চোখ বুঝলেই জলজল করে উঠে আর ভীষণ পীড়া দেয়। এসব যেন চাইলেও ভুলতে পারে না সে। এই একটা কষ্ট তাকে সিগারেট খাওয়া শিখিয়েছে। যখনই আয়রার কথা মনে উঠে তখনই তার বাজে রকমের একটা ঘৃণা কাজ করতে থাকে আর সে সিগারেট খায়। আর আজ সেই দিনগুলোর থেকে একটু আলাদা। আর একটার পর একটা সিগারেট শেষ করতে থাকে সে, এবং ধোঁয়ায় উড়িয়ে দিতে থাকে তার কষ্টটা। এক হাতে সিগারেট আর অন্য হাত শক্ত করে মুষ্টি বন্ধ করে ধরল। তার একটাই চোখের বিষ আর একটাই উদ্দেশ্য, সে হল আয়রা। সকালে খুব দ্রুত ঘুম ভাঙ্গে আদ্রর। কেননা রাতেই সে ভেবে রেখেছিল যে ভোরে ঘুম থেকে উঠে সে ওই রুমে যাবে যেখানে আয়রা আছে। তার সাথে একই বিছানায় থাকা তার পক্ষে সম্ভব নয় বলেই সে চলে গিয়েছিল। আবার নিজেই আসে। রুমের দরজা ঠিক যেমন সে রাতে বন্ধ করে গিয়েছিল এখন ও ঠিক তেমনটাই আছে। সে রুমে ঢুকতেই চোখ গেল বিছানায়। সেখানে কেউই নেই। আদ্র বেশ ঘাবড়ে যায়।
তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে দেখল সেখানেও নেই। এবার বেকনিতে যায়, আর সে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তি দোলনায় আধশোয়া হয়ে খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কিন্তু এই সুন্দর ও আরামের ঘুমটা একদমই হজম হল না তার। তাই যেই না নিচে টান মেরে ফেলে দিতে নিবে অমনি সে অনুভব করল তার হাত প্রচণ্ড গরমের তাপে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। বুঝতে দেরি হল না আসলে ব্যাপারটা কি। আয়রার কপালে হাত দিয়ে দেখল খুব জ্বর। গা পুড়ে যাচ্ছে এই জ্বরের কারণে, আর পরনের কাপড় চোপড় আধো ভেজা। তার এও বুঝতে দেরি হল না যে এই মেয়েটা বৃষ্টিতে ভিজেছে। তার উপর গ্লাসটাও ওপেন করা, ফলে বৃষ্টির ফোঁটা খুব সহজেই এখানে চলে এসেছিল। ফ্লোরে এক কোণায় এখনো কিছুটা পানিও জমে আছে। ধ্যাত, এই মেয়েটাকে আমি মারার আগে এত নিজেই মরে যাচ্ছে। না না, তা কি করে হতে দেই। তোমাকে তো আমার কবজায় থাকতে হবে আরু পাখি। মনে মনে কথাগুলো বলে হাসল সে, আর কোলে তুলে নেয় আয়রাকে। বিছানায় শুয়ে ও দিল যত্ন করে। আর কি করা যায় ভাবতে থাকল। অনেক ভেবে উপায় বের করা গেল না, ফলে বাবা মাকে ডাকতে বাধ্য হল। আদ্র গিয়ে তার বাবা মাকে কথাটা জানালে তন্নি আর সুলতানা দুইজনই ছুটে আসে কি হয়েছে দেখতে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মা, দেখো। হ্যাঁ তাই তো, কিভাবে হলো এটা আদ্র? না, ওই আসলে রাতে অনেক কেঁদেছিল। মানে? রাতে ওর সেন্স আসার পর আমার কোনো কথা না শুনে বেলকনির দরজা বন্ধ করে দিয়ে সারারাত বৃষ্টিতে ভিজেছিল, তাই এমন হয়েছে। আদ্রর বাবা সায়েরের কাজ পড়ে যাওয়ায় একটু দেরি করে আসলেন, আর রুমে ঢুকেই বিছানায় জ্বরের ঘোরে কাতরাতে থাকা পরীর মতো মেয়েটির মুখ দেখেই তিনি আঁতকে উঠলেন। এখন যেটা তিনি লক্ষ্য করলেন সেটা রাতের কেন উনার চোখে পড়ল না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। মুখটা আরও ভালো ও স্পষ্টভাবে দেখে উনি ভীষণ রকমের ঘাবড়ে যান, আর উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে বলেন, আরে এটা তো অরিন। অরিন নামটা শুনে উনার সামনে থাকা তিনজনই অবাক নয়নে উনার দিকে তাকাতে বাধ্য হল। আদ্রর বাবার মুখে অরিন নামটা শুনে উপস্থিত তিনজনই খুব অবাক হল। আদ্র কিছু বুঝতে না পেরে বলে, বাবা তুমি কাকে অরিন বললে? ও তো আয়রা। সুলতানা বলে, কি বলছেন এটা অরিন? এই অরিনটা কে? তোমরা দুজন আয়রাকে অরিন কেন বলছ? এটা আয়রা না, এটা অরিন। কি হহ? আদ্র খুব অবাক হল এখন। তাহলে তার কাছে যে পিক ছিল সেটা তো এই মেয়েটিই, আর এর নাম আয়রা ছিল, অরিন না। বিদঘুটে একটা অবস্থা। সুলতানা তাড়া দিয়ে বলে, জলদি ডক্টরকে আসতে বলুন, আমি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ তাই করো, আমিও দেখছি। সায়ের নিচে চলে যায় আদ্র ও পিছন পিছন যায়। ব্যাপারটা কি হলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা বলবে তো এই অরিনটাকে? আমি কিছুই বুঝতেছি না, বলবা আমাকে প্লিজ? সায়ের আদ্রকে পাত্তা না দিয়ে ডক্টরকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। এর মাঝে ডক্টর আসেন। তন্নি আর সুলতানা আয়রার মাথায় জলপট্টি দেয়। তাতে তার জ্বর একটু কমে গেলে তাকে হালকা কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দেওয়া হয়। তার জন্য ঔষধ ও আদ্রি নিয়ে এসেছে, তবে হিসাবটা তার কিছুতেই মিলছে না। বাবা মা ও কিছু বলছে না। তন্নি আয়রার কাছেই বসে থাকল। আদ্রর জরুরি তলবে সুলতানা আর সায়ের ড্রয়িং রুমে আসল। আদ্রর সেই এক প্রশ্ন, তোমরা আমাকে বলবা না কে এই অরিন? আয়রা অরিন কিভাবে হলো? তুই কি আমাদের সাথে মজা করছিস আদ্র?
আমি মজা কেন করব? প্রশ্নবোধক দৃষ্টি তার আগে তুই আমাদের বল যে তোদের মাঝে কাল রাতের বিয়ের ব্যাপারটা আসলে কি হয়েছে। বিয়েটা কি সত্যি ছিল নাকি মিথ্যা বলেছিস আমাদের? মিথ্যা কেন বলবো, তাছাড়া এত রাতে কে দিবে ওকে আমার সাথে আসতে, তোমরাই বলো। তার মানে বিয়েটা সত্যি, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বলা যায়। কি সেটা? প্রশ্ন আমি আগে করেছি, তাই উত্তর ও আমার আগে পাওয়া উচিত। কি উত্তর? অরিনকে? তুই অরিনকে চিনিস না তো ওকে বিয়ে করে নিয়ে এলি কি করে? অথচ আমরা যখন বলেছিলাম তখন সাফ সাফ জানিয়ে দিয়েছিলি তুই ওকে বিয়ে করবি না, আর এখন? তোমরা কি বলতে চাও বুঝিয়ে বলো, আমি কিছু বুঝতে পারছি না, বিলিভ মি। কেন রে, তোকে আমরা বলিনি অরিনকে বিয়ে করার কথা? সুলতানা বলে। আমার মনে পড়ছে আয়রা, ও তো অরিনেরই নাম। অরিনের আসল নাম অরিন মেহনাজ আয়রা। ওর বাবা নাম দিয়েছিল অরিন। কাদের ওকে অরিন ডাকে, সেই হিসেবে আমরা ওই নামেই চিনতাম। অরিনের বাবা আর আমি ভালো বিজনেস পার্টনারের পাশাপাশি খুব ভালো বন্ধুও ছিলাম। অরিনের জন্মদিনে আমি তোর মা আর তন্নি যাই। সেদিন ওকে দেখে আমাদের খুব ভালো লাগে, কেননা মেয়ে হিসেবে ও খুব লক্ষ্মী আর চঞ্চল একটা মেয়ে। আমি শুনেছিলাম আল্লাহ কাউকে রূপ ঢেলে দেন তো কাউকে দেন মায়া, কিন্তু অরিনের মধ্যে দুটোই ছিল। ওর মায় আটকে যাই। সেদিন ঠিক করলাম অরিনকে তোর বউ বানাবো। তুই তো তখন দুবাইতে ছিলি। কাদেরের সাথে এ নিয়ে কথা বলতে সে ও রাজি হয়েছিল, আর তোকে সেটা জানালে তুই একবারে না করে দিয়েছিলি। আর সেজন্যই কাদের আমার উপর রেগে থাকে। তোর মনে নেই এই সব? আদ্র সায়েরের সব কথা শুনে পুরো আহাম্মকের মতো বোকা বনে যায়। সে এত সব জানতই না। তবে একটা কথা তো সত্যি, তার বাবা তার বিয়ের কথা বলায় সে না করে দিয়েছিল। পরে অনেক জোড়া জুড়িতেও কাজ হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? আদ্র জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলে। আর গতকাল কি হয়েছে জানো? তুই না বললে কিভাবে জানব? আর সেদিন তোমাদের না করে দেওয়ার পর আয়রার ছবি দেখে আমার খুব ভালো লাগে। এক দেখাতেই ওর প্রেমে পড়ে যাই, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড। তাই ভেবেছিলাম দেশে এসে ওকে সারপ্রাইজ দেব, কিন্তু তা আর হলো না। ছবিটাও হারিয়ে ফেলি আর তোমাদের ও বলার সাহস পাইনি। তাই এতগুলো মাস নিজেই ওর খোঁজ করার চেষ্টা করি। গতকাল ওর খোঁজ পাই আর ওর বাসায় চলে যাই। আমি সোজা ওর রুমে চলে গিয়েছিলাম। এতদিন পর ওকে কাছে থেকে দেখে মনে হয়েছিল যেন আকাশের চাঁদ পেয়েছি। আয়রা তখন ঘুমিয়েছিল। জানি না ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি নিজেও কখন ঘুমিয়ে পড়েছিলাম। আর কি? সুলতানা আর সায়েরের চোখ বড় বড় হয়ে যায় আদ্রর কথা শুনে। আদ্র নিচের দিকে তাকিয়ে বলে, আর যখন ঘুম ভাঙ্গে তখন ওর পরিবারের সবাইকে উপস্থিত দেখি। উনারা ও আমাকে চিনতে পারেনি। আমার কোনো কথা না শুনে ভুল ধারণা নিয়ে তৎক্ষণাৎ দুজনের বিয়ে পড়িয়ে দেয়। আমি কিছু বলার সুযোগটাও দেয়নি। শেষে আয়রাকে বাড়ি থেকেই বের করে দিল। এই তো বললি তুই কিছু বুঝতে পারিসনি, আর এখন এটা কি বললি? আমি আসলে ভুলে গিয়েছিলাম, গতকাল এসব দেখে মাথা ঠিক নেই তো। আদ্রর বাবা মা এই কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায়। 7-8 মাসে কাদের নিশ্চয় আদ্রকে ভুলে গিয়েছিল, তাই চিনতে পারেনি। কিন্তু আয়রার সাথে এটা তো ঠিক হয়নি। মেয়েটাকে সকলের কাছে খারাপ হয়ে গেল, এটা খুব খারাপ হয়েছে বলে সুলতানা আর সায়ের উঠে দাঁড়িয়ে যান। কঠোর কণ্ঠে ছেলেকে বলে, তুই এটা ঠিক করিসনি আদ্র। অরিনকে ওর পরিবারের সবাই খুব ভালোবাসত, ভালো একটা মেয়ে জানত।
আর তুই এটা কি করলি আদ্র? মেয়েটা কতটা আঘাত পেয়েছে বুঝতে পারছিস তুই? সরি আম্মু, আমি আসলে উৎকণ্ঠা চেপে রাখতে পারিনি, তাই ওর ঘরে চলে গিয়েছিলাম। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। উনাদের আদ্র যা বুঝালো উনারা তাই বুঝে নিল খুব বিশ্বাসের সঙ্গে। মূলত পুরোটাই আদ্র বানানো ডাহা, মিথ্যা আর বানোয়াট। সে জেনে বুঝেই গিয়েছিল আয়রার ঘরে, তবে ভালোবাসা থেকে নয়, গভীর ঘৃণা থেকে। সায়ের তাড়া দিয়ে বলে উঠেন, এতক্ষণে ওদের সকলের মাথার উপর দিয়ে কি যাচ্ছে কে জানে। সুলতানা, তুমি আমার সাথে এক্ষুনি চলো। কাদেরের বাসায় যেতে হবে, নয়তো পরে আরো খারাপ অবস্থা হয়ে যেতে পারে। সুলতানা আর সায়ের তাড়াহুড়ো করে দুজনই ছুটলেন আয়রার বাড়িতে যাওয়ার জন্য। ছেলের করা ভুল কাজের জন্য খুব আফসোস আর অনুতপ্ত দুজন। আয়রার ঘুম আচমকা ভেঙে যায়, আর মাথার পাশের তার মা আর চাচিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে সে। এটা সত্যি নাকি স্বপ্ন তা নিয়ে কনফিউজড হয়ে যায় আয়রা। অনুপমা হু হু করে কেঁদে উঠলে ও বুঝতে পারে সব সত্যি। সেও হুট করে উঠে মাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে শুরু করে। রাশেদা মা মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। অনুপমা পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর চোখের পানি মুছে দেয়, আর কপালে গলায় হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। সুলতানা আর সায়ের সবকিছু খুলে বলার পর সবাই নির্বাক হয়ে যায়। খুব আকুতি মিনতি করে কাদের আর রাশেদের এতদিনের জমানো রাগ কেটে যায়। যখনই শুনে মেয়েটা জ্বরে কাতর হয়ে আছে ছুটে আসে আদ্রদের বাসায়। এমনিতেও পুরো রাত সবার উপর দিয়ে কি গেছে নিজেরাও জানে না। কেউ কল্পনাও করতে পারে না যে আয়রা এমন কিছু করতে পারে। কিন্তু চোখের সামনে দেখা ঘটনাকে মিথ্যাও বলা যাচ্ছে না। আদ্র আকুপাকু করছে, আয়রা যদি বলে দেয় সে আদ্রকে চেনে না তখন সবাই ওকে বিশ্বাস করলে তো কেল্লাফতে। আদ্রর সব মিথ্যা ধরা পড়ে যাবে, কিন্তু সে যেভাবে তার বাবা মাকে বুঝো দিয়েছে তাতে আয়রার কথা সবাই বিশ্বাস করার চান্স 100-তে 40%, তাও সে যেন কিছুতেই স্থির হয়ে দাঁড়াতে অবধি পারছে না। গতকাল রাতে তো সে রাগের মাথায় আয়রাকে আরও কী সব ও বলেছিল, এখন সেসব যদি ও বলে তাহলে কি হবে ভাবতেও পারছে না আদ্র। কি ভীষণ অস্বস্তিতে কাটতে লাগল মুহূর্তটা। নিজেকে শান্ত করতে না পেরে সে নিজের রুমের বাহিরে ঘুরঘুর করতে থাকে। এটা দেখে তন্নি এসে তার পিঠে চাপড় মেরে বলে, কিরে আমার মজনু ভাই, কি করিস এখানে? হঠাৎ এমন করাই খুব চমকে উঠে আদ্র, আর তোতলিয়ে বলে, আসলে ওই আমাকে আয়রা খুব খারাপ ভাবছে, তাই কি করব, দুশ্চিন্তা হচ্ছে রে। ও এই ব্যাপার। আরে এত চাপ নিস না, আমি মানে তোর বোন আছে তো। মানে বুঝিস নি তাই তো? হ্যাঁ, 500 টাকা দে, সব বুঝিয়ে দেব। কি হহ, দিলে দে, না হলে আমার আবার ওদিকে অনেক কাজ বাকি। ডোন্ট কেয়ার ভাব ধরে বলল, দিচ্ছি। আদ্র 500 টাকা দিলে তন্নি কি যেন ভাবতে থাকে। কি ভাবছিস? তোর বাসর ঘর সাজিয়েছি, 1000 টাকা গেছে আমার, সেটা ও ফেরত দে। সাক্ষুন্নি, আমি কি তোকে কানে কানে বলছিলাম এসব করতে? মনে মনে সাক্ষ্যচুন্নি বললি? না না, তোকে কি আমি সাক্ষ্যচুন্নি বলতে পারি বল? হাওয়া কম দিয়ে টাকাটা দিয়ে দিলে খুব উপকার হয়। নাই রে আমার কাছে আর। অসহায় ভঙ্গিতে বলল, তাহলে তোর 500 টাকাও লাগবে না। আমি আবার এত ফকিন্নি নাহু, আমি গেলাম। দিচ্ছি। তুই তো একটা ডিজিটাল ফকিন্নি। আমার সময়টা আসুক, মজা দেখাবো। মনে মনে
আদ্র টাকাটা দিয়ে তন্নিকে কি কি করতে হবে বলে দেয়। তন্নি আয়রার কাছেই যায় আর আদ্র নিচে যেতে নিবে অমনি শুনতে পায় আয়রার বাবা চাচা আর আদ্র বাবা মা বলছে, আমার ছেলেটা ভুল করে ফেলেছে। সেই ভুলকে ফুল মনে করে সবাই ওদের বিয়েটা খারাপ মনে করুক, তার আগে আমি চাই পুনরায় অনুষ্ঠান সহকারে ধুমধাম করে অরিন মামনিকে আমাদের ঘরে বউ করে নিয়ে আসতে। এখন আপনারা কি বলেন? আয়রার বাবা আর চাচা অমত করল না। আদ্রকে দেখে সায়ের আয়রার মা আর চাচিকে ডেকে দিতে বলে। আদ্র বাধ্য ছেলের মতো ডাকতে যায়। আর তন্নি রুমে ঢুকতেই শুনতে পায় আয়রা বলছে, মা আমি উনাকে চিনি। আয়রাকে থামিয়ে দিয়ে তন্নি বলে উঠে, আরে ভাবি তুমি ভাইয়াকে চিনবে কি করে? তুমি তো ভাইয়াকে সেই কবে দেখেছিলে বলেই গেছো, আর এই দেখো ভাইয়া তোমাকে ভালোবাসতো, সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো একটা খারাপ কাহিনী হয়ে গেল। বেখাপ্পা হয়ে গেল পুরা। এই কথাটা আয়রার মাথায় উপর দিয়ে গেল। ও কিছু বলতে যাবে অমনি কালো শার্ট গায়ে জড়িয়ে রুমে ঢুকে আদ্র। আর ওকে দেখেই আয়রা কিছুটা অজানা ভয় কেঁপে ওঠে। আদ্র রুমে ঢুকেই সেটা লক্ষ্য করে, তবে চোখ সরিয়ে নিয়ে আয়রার মা আর চাচিকে বলে যে উনাদের নিচে ডাকছে। উনারা চলে যায়। আয়রা উনাদের সাথে যেতে চাইলে তন্নি আটকায়। উনারা চলে যায়। তন্নি বলে, আমিও যাই। আমাকে ও বোধহয় ডাকছে তাই না ভাইয়া? ও হ্যাঁ হ্যাঁ, তোকে ও তো ডাকছে বলতে ভুলে গেছি। তন্নি ও চলে যায়। তন্নি মূলত সরল মনে ওদের একটু সময় দিতে চেয়েছিল। আদ্র মনে মনে যে এত শয়তানি বুদ্ধি চলছে সে জানলও না। আয়রা ও উঠে চলে যেতে নেয়, মাথা ঘুরে উঠে, তাই সে বসে পড়ে। আদ্র দরজা লাগিয়ে দিয়ে ওর কাছে ফিরে আসে। আপনি আমার কাছে আসবেন না। এখন যেটা হচ্ছে তা হতে দাও। যদি তুমি কোনো গণ্ডগোল করেছ তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ভালোর ভালো, খারাপের জন্য কিন্তু খুব খারাপ। এই যে তোমার মা বাবা চাচা চাচিকে দেখছ, উনাদের এখান অবধি নিয়ে আসার পেছনে আমার ভূমিকা আছে। খারাপকে ভালোয় পরিণত করেছি। যদি তুমি এর মাঝে আমাকে সকলের সামনে খারাপ বানাতে চাও তাহলে তুমি আর তোমার পরিবারের সাথে কি হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। আদ্রর হুমকিমূলক কথাটা শুনে আয়রা বলে, আপনার যদি মনে হয় আপনি হুমকি দিয়ে আমাকে চুপ করাতে পারবেন তাহলে সেটা ভুল। আমি এক্ষুনি নিচে গিয়ে সবাইকে বলে দিব আপনাকে আমি চিনি না। আর আমি এই বিয়েও মানি না। আদ্র পাল্টা জবাব দেওয়ার জন্য সগৌরবে নিজেকে তৈরি করে একটা ডেভিল স্মাইল দেয়। আর সেটা দেখে আয়রা ডোন্ট কেয়ার ভাব নেয়। অমনি আদ্র নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এক পা করে আয়রার দিকে এগোতে থাকে। এটা দেখে আয়রার চোখ বড় বড় হয়ে যায়। বুঝতে পারল রাতের ঘটনা যেহেতু এই মানুষটা ঘটাতে পেরেছে তাহলে এখনো যা ইচ্ছে তাই করতে পারে। এর কোনো বিশ্বাস নেই। উপায়ান্তর না পেয়ে আয়রা নিজেই আমতা আমতা করে বলে, আমি কি কিন্তু চেঁচাব? আদ্র তার এই কথার ও মুখে কোনো উত্তর দিল না। উল্টো এমন ভাব করল যেন সে এই কথাকে গায়ে মাখল না। আদ্র আর তার মাঝে দূরত্বটা খুব বেশি নেই। অবস্থা বেগতিক দেখে আয়রা চেঁচিয়ে বলে উঠল, আমি আপনার সব কথা শুনব। আপনি যা বলবেন তাই হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার সাথে কিছু করবেন না। আয়রা নিজেই লাগাতার চোখ মুখ খিচে বন্ধ করে বলতে থাকে সে আদ্রর সব কথা মানবে। নিজেই নিজের কথা থেকে নড়ে যায়। আর ভয় ভীত হয়ে থাকে। আর আদ্র শার্টটা খুলে ফ্যানটা জোরে ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ে আয়রাকে শুনিয়ে শুনিয়ে বলল, যা গরম পড়েছে না একেবারে অসহ্য। আয়রা এক চোখ মিটমিট করে খুলে দেখে তার চোখ ছানাবড়া।
মানুষটা আয়েশ করে সোফায় বসে আছে। এই মুহূর্তে তার ঠিক কেমন রিয়েক্ট করা উচিত নিজেই বুঝতে পারল না। আর রাগটা মুখে প্রকাশ করতে না পেরে মনে মনেই বলল, তোর হুমকিতে আমি ভয় পেয়েছি মনে করিস? মোটেও না, তোকে তো আমি ছাড়বই না। আগে আমি নিজে ছাড়া পাই একবার। তোর সাথে আমার কোনো জন্মের শত্রুতা আছে তোকে বুঝিয়ে দিব। বজ্জাত লোক কোথাকার। হুট করে আদ্র উঠে রুম থেকে বেরিয়ে যায়। আয়রা শুধু তাকিয়ে রইল তার যাওয়ার পানে। তার যাওয়ার পর রুমে ঢুকে তন্নি আর বলে, ভাবি কি হয়েছে জানো? কি? তোমারা আর ভাইয়ার বিয়ে? মানে? তোমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট। লোক জানাজানি হলে খারাপ দেখাবে বিষয়টা, তাই সবাই একত্রে ডিসিশন নিয়েছে আজ থেকে 2 দিন পর খুব ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। কি হহ? খুব চমকালো আয়রা। আরে হ্যাঁ। আয়রা কি করবে বুঝতে পারছে না। তার কাছে মনে হলো কোনো এক ম আকার হ্রস্বই ন ক আকার র চিপায় সে ভালোভাবেই পড়ে গেছে। তার আগে এটাও তাকে ভাবাচ্ছে যে পরিবারের লোকজন তাকে রাতেই ঘর থেকে বের করে দিয়েছিল, সকালেই আবার তারা কিভাবে এই লোকটার ঘরে উনারা আসলো। তন্নি আয়রার শুকনো মুখে দেখে নিজেই মন খারাপ করে বলে, ভাবি তুমি খুশি হওনি? হ মানে নো। আচ্ছা তোমার নাম কি? এটাও ভুলে গেলে? চোখ ইয়া বড় বড় করে। আয়রা মনে কখন রেখেছিল সেটাই ভেবে পেল না। আরে আমি তন্নি। তোমার সাথে আজ থেকে প্রায় 8 মাস আগে আদ্র ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল, তোমার মনে নেই? আদ্র নামটা শুনে ভরকে গেল আয়রা। ভ্রু কুঁচকে নিজেকে তন্নির থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে বলে, তুমি এখানে কি করে? তন্নি হাসতে হাসতে বলল, ভাবি তোমার মাথাটা একেবারেই গেছে। না তোমার দোষী বা কোথায় এতগুলো মাস গেছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আরে এটা তো আমাদেরই ঘর। আর তুমি এখন আদ্র ভাইয়ারই বউ। কি বললে? এটা সত্যি? তোমার ভাইয়া তো বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল, তাহলে আমি উনার বউ কিভাবে হলাম? মজা করছি না তো তুমি আমার সাথে? ওই লম্বা হাতির মতো লোকটা তোমার ভাই হতেই পারে না। তন্নি কিছু বলতে যাবে অমনি রুমে ঢুকল আয়রার মা আর চাচি। উনারা এক গাল হেসে বলে, তোকে আমরা দুপুরে আমাদের সাথে নিয়ে যাব। আর তার ঠিক 2 দিন পরে তুই খুব সুন্দর করে বউ হয়ে আসবি এই বাড়িতে, বুঝলি মেয়ে? চাচির কথা শুনে তন্নি বলল, সেটাই তো বলছিলাম আমি ভাবিকে। আর দেখুন না ভাবি আমার ভাইকেই চিনতে পারছে না, পোড়া কপাল আমার ভাইয়ের। তন্নি কপাল চাপড়ে এমন ভং ধরে কথাটা বলল যে সবাই হেসে দিল। তখনই রুমে কেউ নেই ভেবে আদ্র ঠুকে পড়ে সবাইকে দেখে বলে, আব। আরে ভাইয়া এদিকে আয়েই দেখ, তোর বউ তোকেই চিনতে পারছে না। একটু তোর ইন্ট্রোডিউসটা ভাবিকে দে তো। আদ্র প্রতি উত্তরে মুচকি হাসল। অন্যদিকে আয়রা অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। চোখ দুটো যেন এমার সত্যি সত্যি কোটর থেকে বেরিয়ে যাচ্ছে। এটা যে আদ্র কল্পনায়ও ছিল না তার। দুপুরে খাবার দাবার শেষে আয়রাকে নিয়ে নিজ বাড়িতে চলে যায় উনারা। এর মাঝেই তন্নির সাথে খুব ভাব জমে গেছে আয়রার। এত মিশুক মেয়েটা। চলে আসার আগে বলে দিয়েছে, খুব মিস করব তোমাকে ভাবি। কথা বলার ফাঁকে তন্নির থেকে জেনে নিয়েছে যে তার বাবা মারা এখানে কিভাবে এলো। সব শুনে শোকট হয়ে যায় সে। বিশ্বাসই করতে পারছে না যে এসব সত্য আর বাস্তব। তবে আদ্রর দুরূপের মধ্যে কোনটা আসল কোনটা নকল নিজেই কনফিউশনে ডুবে যায়।
এই আদ্রর সাথে 8 মাস আগের তার সেই আদ্রর একদমই মিল পাচ্ছে না সে। সন্ধ্যায় নিজের রুমের মধ্যে পায়চারি করতে থাকে আয়রা। সবকিছু শোনার পর সে সিদ্ধান্তহীনতায় ভুগছে বেশি। তার কোনটা করণীয় উচিত নিজেও বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে এই বিয়ে ভেঙে দিবে, কিন্তু সেটা কিভাবে? আদ্র যেভাবে সকলকে বুঝো দিয়েছে এতে করে কেউ এই বিয়েটা না করবে না, এতে সে নিশ্চিত। তার উপর আদ্র যে রাতে তাকে কিসব যেন বলছিলি সেটাও মনে করতে পারছিল না। একবার মনে হচ্ছে আদ্র ভালো তো আবার মনে হচ্ছে খারাপ। নিজের একটা ব্যক্তিগত ডায়েরিটা হাতে নেয় সে, আর অমনি হাত ফসকে ডায়েরিটা নিচে পড়ে যায়। সঙ্গে দুটো ছবিও। ছবি দুটোতে থাকা স্থির মানুষটাকে 8 মাস আগে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিল সে। যখন শুনে বিয়েটা ক্যান্সেল তো মন ভেঙে যায়। জীবনের প্রথম কাউকে ভালো লেগেছিল তার, আর সেই মানুষটাই এই আদ্র। যখন বিয়েটা হবে না জানল সবকিছু শেষ হয়ে যায়, আর মনের উপর জোর খাটিয়ে মাটি চাপা দিতে থাকে নিজের অপ্রকাশিত ও অনাকাঙ্ক্ষিত ভালোবাসাকে। এতগুলো মাসে ডায়েরিটা খুলেও দেখা হয়নি। ধুলো জমে একাকার হয়ে মিশে আছে ডায়েরিতে উল্লেখ্য প্রত্যেকটা শব্দের সাথে। কিভাবে আদ্রকে মন থেকে মুছে ফেলেছিল সে জানে, কিন্তু পুরনো ক্ষতটা আবার ঝকঝকে করে দিতে আসলো কেন আদ্র? আর আসলোই যখন তখন এমন করে কেন? তখন বিয়ে না করে দিয়ে এখন এই বিয়েটা কেন? এই সব কেন এর উত্তরগুলো খুঁজতে ব্যস্ত হয়ে যায় আয়রা। মানুষটাকে একটু জিজ্ঞেস করবে তার সময়ও হয়ে ওঠেনি। চলে আসার আগে আদ্রকে হন্য হয়ে খুঁজেছিল সে, তবে পায়নি সে। দেখা মিলেনি মানুষটার। সায়ন আর রাতুল আজ আদ্রকে একটু বেশি ড্রিঙ্কস করতে দেখে বলে, ভাই তুই ঠিক আছিস? হ্যাঁ একদম। এত ড্রিঙ্কস তো তুই করিস না। কি ব্যাপার বলতো? ওই মেয়েটাকে দেখলে নিজেকে সামলাতে পারি না রে। খুব রাগ হয়। খুব। বলতে বলতে টেবিলের উপর ঢলে পড়ে চোখ বন্ধ করে ফেলে আদ্র। রাতুল আদ্রর গালে হাত দিয়ে বলে, এই ভাই কোনো মেয়ের কথা বলছিস? আদ্র এই আদ্র কথা বল। কে আবার কি করল তোকে? এই মেয়েগুলা সব এক। সব কটা খারাপ। সায়ন বলল, ছেড়ে দে, এ তো আজ গেছে। 2 দিন পরের বিয়ে আরও কোনো মেয়ের কথা বলছে এখানে? আমি যদি জানতাম তাহলে তো বলেই দিতাম, ওকে জিজ্ঞেস করতাম নাকি? রাগ করছিস কেন? রিয়ার সাথে আবার ব্রেকআপ হলো নাকি? হ্যাঁ। এমনিতে তো মেয়েদের খুব বড় ভক্ত রাতুল। তার মুখে আজ বেসুরে গান বাজতে দেখেই সায়ন বুঝে গেছে যে আবার ব্রেকআপ হয়েছে। ভাই তোদের রিলেশনটা কেমন একটু বলতো? দিনে 24 ঘন্টার মধ্যেই 16 ঘন্টায় তোরা ব্রেকআপ খেলিস। ভালো না লাগলে ছেড়ে দে, দুনিয়ায় আরো জোস জোস মেয়ে আছে মামা। সাইমনের এই কথাটা একদম পছন্দ হল না রাতুলের। হুট করে তাদের কথাগুলো মধ্যে আদ্র নেশার ঘোরে বলল, মেয়েরা হচ্ছে ছলনাময়ী। সায়ন আর রাতুল দুজনই দুজনার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আদ্রর মুখে তো শ্যামলদার ডায়লগ ডাউনলোড হয়ে গেছে রে। হ্যাভ হে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, হাহাহা। মূলত এই বিয়েটাকে মন থেকে মানতে পারছে না আদ্র। সে যে কেন এসব করছে নিজেই জানে। একটা চাপা কষ্ট সর্বদা বিদ্যমান তার মধ্যে। কিন্তু কি সেটা? এভাবে 3 দিন কেটে যায়। কেন যেন বিয়েটাকে না করতে পারল না আয়রা। গায়ে হলুদও হয়ে যায়। এর মাঝে আদ্রর সাথে যোগাযোগের চেষ্টা সে করেছে, কিন্তু আদ্র কোনো রেসপন্স নেই। এক পর্যায়ে বিয়েটা নিয়ে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আয়রা।
দোটানার মধ্যে দিতে যাচ্ছে দিন আর আজ তার বিয়ে। সামনে কি হবে বা হতে যাচ্ছে তার কিছুই জানা নেই। বাহিরে থেকে শোনা যাচ্ছে বর যাত্রী এসেছে। অমনি হুড়মুড় করে সবাই বেরিয়ে যায়। আর রুমের মধ্যে একলা ভাবনায় বিভোর হয়ে পড়ে রইল আয়রা। তার ভাবনায় ছেদ পড়ে রুমে কারো উপস্থিতিতে। সেই মানুষটিকে দেখে একটু অবাক হল আয়রা। আর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। মানুষটি আয়রার দুগালে হাত রেখে বলে, তুই এই বিয়েটা করিস না আয়রা। ভেঙ্গে দে বিয়েটা। চলবে।